আরমান এতক্ষণ তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে রাশিদের সঙ্গে কথাই বলছিল কোন এক ফাইলের বিষয়ে। হঠাৎ করে আরমানের চোখ যায় দূরে বটগাছটার তলায় দাঁড়িয়ে থাকা সাদা কলেজ ড্রেস পরা জারার দিকে। কেমন কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কারোর জন্য মনে হয় অপেক্ষা করছে। তাদের এই ছোট্ট বাড়ির ছাদ থেকে মেন রাস্তায় প্রায় সবই দেখা যায়। তাই যারাকে এমন একা একা দাঁড়িয়ে থাকতে দেখে সোজা ছাদ থেকে নেমে আরমান বট গাছের কাছে আসে। যারাকে নিয়েই 3বার দেখা হয়েছে তার, কিন্তু নাম টাম কিছুই জানা হয়নি তার। প্রথম সাক্ষাতেই তাকে যেভাবে আদর যত্ন করেছে কামড় আর থাপ্পড় দিয়ে, তা সারা জীবনও ভুলবে না সে। এখনো যারার সম্পর্কে ভালো করে কিছুই জানে না সে। যারাকে প্রথম দিন দেখে ভালো লাগা কাজ করেছে তার মাঝে। কেমন শান্ত আর শালীনতা বজায় রেখে চলাফেরা করে, সবকিছু ঠিকঠাক আছে, শুধু হাইটে কিছুটা ছোট। এইটা কোনো বিষয় না, ভালোবাসা হাইট দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে, যা হঠাৎ করেই হয়ে যায়। হাফ ইঞ্চি হলেও পরীর মতো সুন্দর সে। ওর কথা মনে এলে আরমানের আনমনি হেসে ওঠে মাঝে মাঝে। এই একা একা হাসার রোগটা তার সরাতে হবে, নয়তো সবাই তাকে পাগল মনে করবে। আরমান এসে সোজা জারার সামনে দাঁড়ায়, ভালোভাবে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। পরনে সাদা কলেজ ড্রেস, মাথায় হিজাব বাঁধা, মুখটাও ঢাকা, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। আরমানকে দেখে সে যেন আরো ঘামছে। আরমান বুঝতে পারে তার উপস্থিতি সে ভয় পাচ্ছে। ওই দিন যে ভয় দেখিয়ে এসেছে, তার হাফ ইঞ্চি মেয়েকে বিক্রি করে দিবে বলেছে, তাই আরমানকে দেখে কেমন নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের মাঝে। পা দিয়ে মাটি নাড়াচাড়া করছে, বুক ধরে রাখা বইটা আর শক্ত করে চেপে ধরেছে নিজের মাঝে। কেমন করে যেন কাঁপছে, কেঁপে কেঁপে উঠছে যারা। সুযোগ পেলেই এক দৌড়ে পালাবে সে, তাই সে যারার ভয় দূর করতে বলল, আমাকে ভয় পাও? এবারও তার অসম্পূর্ণ কথা সম্পূর্ণ শেষ করতে পারল না, তার আগেই মাথায় কিছু একটা বাড়ি লাগে তার। মাথাটা ঝিমঝিম করে দৌড়েই গেছে কয়েক সেকেন্ড, মাথাটা ফুপু করছে তার। আরমান মাথায় 2 হাত দিয়ে চেপে সামনে তাকিয়ে দিকে তাকায়, দেখে যারা ঘাটের দিকে দৌড়ে পালাচ্ছে। সে ঠিক বুঝতে পারছে এখন তাকে কে বাড়ি মেরেছে। যারার হাতে থাকা বইটা মাটিতে পড়ে আছে, হয়তো এই বইটা দিয়েই তার মাথায় মেরেছে। বইটা মাটিতে থেকে উঠিয়ে হাতে নেয় আরমান। যুক্তিবিদ্যা বই। আরমান বইটার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এই মেয়ে যুক্তিবিদ্যা বই পড়ে, এমন অযৌক্তিক কাজ কিভাবে করে এই মেয়ে? বালের মেয়ে মানুষ, ভালোভাবে কথা বলতে এসেও শান্তি নেই। আরমান শক্ত গলায় বলল, এই হাফ ইঞ্চি মেয়ের হাতে মার খেতে হয় যেখানে সেখানে। দাঁড়াও বলছি এখানে, আর এক পা এগোলে পা ভেঙে ফেলবো তোমার, তুলে নিয়ে বিক্রি করে দিব, বলে দিলাম কিন্তু। আরমানের এমন ধমকে কথা বলতে শুনে পা থেমে যায় তার। ভয়ের চোটে আর এক পাও এগোতে পারছে না সে। মনের মধ্যে এক ঝাঁক ভয় এসে বাসা বাঁধে। যদি তাকে কোনো ক্ষতি করে দেয়, আবার এবার যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয়। তার ভাবনার মাঝে আরমান এসে দাঁড়ায় জরার সামনে। এই মেয়েই, আমাকে কি তোমার সরকারি মনে হয়? যখন দেখছো তখনই আমায় আঘাত করছো, সমস্যা কি তোমার? কিছুটা চেঁচিয়ে কথাগুলো বলে আরমান। আরমানের কথায় কোনো হেল দোল দেখা গেল না জারার মাঝে, যে ভাবনায় ব্যস্ত, কিভাবে পালাবে এইখান থেকে। আরমান জারার কোনো হেল দোল করতে না দেখে আরো কিছুটা সামনে এগিয়ে আসে জারার দিকে। আরমানকে তার কাছে আসতে দেখে নিজেকে বাঁচাতে আবারও হাত তুলে আঘাত করার জন্য জারা, কিন্তু এবার আর সফল হতে পারেনি সে। তার আগে আরমান ওর হাত ধরে ফেলে। জীবনে এই প্রথম কোনো পুরুষ সে ছোঁয়া পেয়ে কেঁপে উঠে যারা। পুরুষালী গায়ের গন্ধ তার নাকে এসে বারবার সুড়সুড়ি দিচ্ছে, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে তার। বুকটা মোচড় দিয়ে উঠে, এই লোকটা তাকে তার ক্ষতি করে দিবে না তো আবার? যারা 2 হাত দিয়ে নিজের হাতের ভেতরে রেখে আরমান আবার বলে, এই হাফ ইঞ্চি মেয়ে মানুষ, সমস্যা কি তোমার? এইটুকু হাইট দিয়ে এত সাহস দেখাও কি করে? তুলে এক আছাড় দিব, 7 দিনেও বেড থেকে নামতে পারবে না। কথা না শুনে বারবার আঘাত করছো কেন?
তুই জানো আমি কে, কি কি করতে পারি তোমার সাথে ধারণা আছে কোনো? আরমানের ভয়ে চোখ ছলছল হয়ে আসে তার। এই লোকটা তো কে? তো আসলেই তো সে চিনে না। দুইবার আঘাত করেছে সে। যদি কোনো ছেলে ধরা হয় তো এখন এই লোক, যদি তাকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। সেদিন তো লোকটা তাকে বলেছে পরের বার দেখলে সোজা বিক্রি করে দিবে। এখন আমি কি করব? যারা ভাবনার মাঝে আবারও আরমান বলে, এই মেয়েই, কথা বলো। কথা বলার মাঝে ফোন বেজে ওঠে। কিছুটা বিরক্ত হয় আরমান, সম্পূর্ণ কথা শেষ করতে পারলো না। তার ফোন বেজে ওঠে তার আগে। যারার দুই হাত নিজের এক হাতে নিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে দেখে রাশেদ কল করছে। একটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে, হ্যাঁ বল রাশেদ। ফোনে থাকা লোকটা কি বললো তা শোনা গেল না। হ্যাঁ পেয়ে গেছি, রাতে পাঠিয়ে দিব। আবারও শোনা গেল না কিছু। হ্যাঁ সাথেই আছে আমার, পাঠিয়ে দিব। বলেই কলটা কেটে দেয় আরমান। আরমানের কথা শুনে এবার জোরেই কান্না করে দেয় যারা। প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাকে আর মারবো না, সত্যি বলছি, আমাকে বিক্রি করে দেবেন না প্লিজ। আমার আম্মু আমার জন্য খুব কষ্ট পাবে। আমার খরগোশগুলো না খেতে পেরে আমার খরগোশগুলো না খেতে পেয়ে মারা যাবে। আমি আর আপনার সামনেও আসবো না, প্লিজ এবারের মতো যেতে দিন আমাকে। কান্না করতে করতে এক নাগারে কথাগুলো বলে ফেলে যারা। নিজে এই মেয়ে কি বলছে এসব? তাকে কেন সে বিক্রি করে দিতে যাবে? সে তো এতক্ষণ অফিসের ইম্পর্টেন্ট ফাইলের কথা বলছিল রাশেদের সাথে। আর এই হাফ ইঞ্চি মেয়ে বুঝলো কি তাকে নারী পাচার কারি ভাবছে না তো আবার? আল্লাহ, এই মেয়ের ছোট মাথায় কত কিছু ঘুরে। মনে বিড়বিড় করে কথাগুলো বলল আরমান। এই মেয়ে, আমি তোমার। এবারও কথাগুলো বলতে পারলো না। তাদের পেছন থেকে কারো কথা ভেসে আসছে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। বাল, তাকে কেউ কথা সম্পূর্ণ করতে কেন দেয় না? সে কথা বললেই কোনো না কেন সবাই ভিলেনের মতো বাম হাতে ঢুকিয়ে দেয়। এই মেয়ে, এই আপনি আমার বান্ধবীর হাত এভাবে ধরে আছেন কেন? তাড়াতাড়ি ওর হাত ছাড়ুন, আপনি এক্ষুনি ছাড়ুন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত সরান আমার বান্ধবী, নয়তো এই খাটের সামনে গণপিটুনি খাওয়াবো আপনাকে আমার বান্ধবীর হাত ধরার অপরাধে। পরপরই কথাগুলো বলে থামে মিম আর ফিহা। আরমানের সামনে এসে এক ঝটকা যারা হাতে টান দিয়ে ছাড়িয়ে নেয় মিম। হাতে ছাড়িয়ে আরমানের দিকে আঙুল তাক করে মিম বলে, আমার বান্ধবী বোকা বলে তাকে বিরক্ত করছে, তার হাত ধরছেন? সাহস তো আপনার কম না। বাড়ি কোথায় আপনার? আগে তো এই গ্রামে দেখিনি। মিমের কথা শুনে রাগে লুক নিয়ে মিমের দিকে তাকায় আরমান আর বলে, তোমার বান্ধবী বোকা? তুমি জানো তোমাদের এই বোকা বান্ধবী আমার সাথে ঠিক কী করছে? তোমাদের ভাগ্য ভালো, এখনো ওকে মেরে দেইনি আমি। আরমানের রাগী লুক দেখে কিছুটা দমে যায় মিম। ফিহা যারাকে ধরে দাঁড়িয়ে আছে মিমের সাথে। যারা ভয়ে কান্নাই করছে এখনো। তাই ফিহা কিছুটা মিনমিনে সুরে বলল, না মানে ভাইয়া, আপনার আপনার বাসা কোথায়? আগেও দেখিনি এই গ্রামে। আমার বাড়ি ময়মনসিংহ। আরমানের কথা শুনে তিনজন বড় বড় চোখ করে তাকায় আরমানের দিকে। লোকটার বাড়ি ময়মনসিংহ হলে এখানে কি করে? প্রশ্নটা তিনজনের মনে আসলেও জিজ্ঞেস করতে পারলো না ভয়ে। তাদের দিকে কেমন লাল চক্ষু করে তাকিয়ে আছে। ধরতে পারলে খেয়ে ফেলবে। এখন এখান থেকে কেটে পড়লেই ভালো। না মানে থাকুন আপনি এখানে, আমরা যাই। আচ্ছা ভাইয়া, আমরা তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আরমান আরো কিছু বলল না। এক পলক জারার দিকে তাকায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় কান্না করছে। এখন নামটা তো আর জানা হলো না তার। শুরু বলেই চলে যায় তাদের সামনে থেকে। কলেজে চলে আসে তিনজন। সব ক্লাস শেষ করে মাঠে বসে আছে তিনজন। কেউ কোনো কথা বলছে না। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে যারাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল সকালে। যারা তাদের সব খুলে বলে। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তারা যা যা ঘটেছে। যারা সব বলা শেষ হলে ফিহা বলে, শোনা, তুই আমাদের আগে কেন বলিসনি এসব কথা? আগে বললে আজ আমরা তোকে বটগাছ তলায় একা দাঁড়িয়ে থাকতে দিতামই না কখনো। আমি জানতাম নাকি
এত কিছু ঘটে যাবে? চাই বলিস, লোকটা কিন্তু বহুত হ্যান্ডসাম আছে। কি বডি লোকটার, জিম করা শরীরে সুঠাম দেহি একজন আকর্ষণীয় পুরুষ। কি সুন্দর দেখতে, আমি তো ফিদা হয়ে গেছি রে যারা। এই তোর উল্টাপাল্টা কথা বন্ধ কর, সবসময় বাজে কথা শুধু তোর। আমার সাথে এই পর্যন্ত 2বার দেখা হলো লোকটার সাথে। আমিও এত ভালো করে লোকটা পর্যবেক্ষণ করতে পারিনি। আর তুই এক দেখায় এত কিছু লক্ষ্য করে ফেলেছিস ফিহা? কিছুটা অবাক হয়ে কথাগুলো বলে যারা। কেন, তোর বুঝি হিংসা হচ্ছে লোকটাকে আমি ভালোভাবে দেখেছি বলে? আমি কেন হিংসা করতে যাব? আজব। আমি তো শুধু এমনিই বললাম তোকে। আর ওই লোকটাকেই দেখলে আমার ভয় করে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে। কি ভয়ঙ্কর লোক! আর একটু হলেই আমাকে বিক্রি করে দিত। তোদের কথা বন্ধ করবি? আগে আমার কথা শোন। যারা আর ফিহা চুপ হয়ে যায় আর দুজনেই একসাথে বলে, বল। আজ ওই বড় মাঠের দারোয়ানকে মজা দেখাতে হবে। আমার কলিজাটাকে মাঠের ভিতরে ঢুকতে দেয়নি বুড়ো শয়তান দারোয়ানটা। এটা তো আমি ভুলেই গেছি, চল চল তাড়াতাড়ি। বসা থেকে উঠে রাস্তায় আসে দাঁড়ায় দুজনেই। কিছু সময় পর গাড়িও পেয়ে যায়। নদী পার হয়ে এসে দাঁড়ায় বড় মাঠের গেটের সামনে 3 জন। দারোয়ান চাচা, আপনি নাকি আমার কলিজাকে মাঠে ঢুকতে দেননি ওই দিন? 3 জন মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে গেটের সামনে। দারোয়ান 3 জনের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কার কলিজার কথা বলেছে তারা তাকে। কার কলিজা গেটের ভিতরে ঢুকতে দেয়নি সে? কলিজা আবার কিভাবে গেট দিয়ে ঢুকবে? তোমরা কার কলিজার কথা বলছো? আমি কার কলিজার গেটের ভিতরে ঢুকতে দেইনি। ফিহা আর মিম একসঙ্গে বলে উঠে, আমাদের কলিজাকে আপনি ভেতরে ঢুকতে দেননি কেন? কলিজা কিভাবে গেট দিয়ে প্রবেশ করবে? কলিজা কি হাঁটতে পারে নাকি? আমাদের কলিজা হাঁটতে না পারলে বৃহস্পতিবারের গেটের সামনে আসলো কি করি? হেঁটে আসলো বলেই তো তাকে আপনি ঢুকতে দেননি, অপমান করে তাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, একদমই তাই। আমার জানু আমাদের বলেছে আপনি তাকে ঢুকতে দেননি। আরে তোমরা কোন কলিজার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। এখন বুঝবেন কি করে? কি হচ্ছে এখানে? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে গেটের সামনে? রোহানা আর জাহেদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নদীর পাড়ে আসে ঘুরতে। নিজেদের মাঝে টুকটাক কথা বলে নদীর পাড়ে ঠান্ডা বাতাসে বসে আছে দুজন, জেরিন আর জিনিয়া। কে অনেকবার ডেকেও এসেছে জাহেদ, কিন্তু তারা নাকি আসবে না এই দুপুরের কাঠ ফাটা রোদে নদীর পাড়ে। জিনিয়া অবশ্য এইসবের না, কারণ সেখানে রোহান আছে তাই। রোদের বাহানা দিয়ে নিজেও আসেনি আর জেরিনকেও আসতে দেয়নি। নদীর পাড়ে নিম গাছের নিচে বসে নদীর ঠান্ডা বাতাস উপভোগ করছিল জাহেদ আর রোহান। কিন্তু মাঠের গেটের সামনে থেকে মিলি চিৎকার চেঁচামেচি শুনে তারা বসা থেকে উঠে দেখতে আসে গেটের সামনে কি হয়েছে। গেটের সামনে আসে দুজন, দেখে মেয়ে দারোয়ানের সাথে ঝগড়া করছে। ঝগড়ার মাঝে জাহেদ বলে উঠছে, কি হয়েছে দারোয়ান আঙ্কেল? ওরা এখানে এমন চেঁচামেচি করছে কেন? দেখুন না সাহেব, এই 2টা মেয়ে কখন থেকে বলেই যাচ্ছে আমি নাকি তাদের কলিজাকে মাঠে ঢুকতে দেইনি। এই, এখন একদম অস্বীকার করার চেষ্টা করবেন না, বলে দিলাম। হ্যাঁ, একদমই তাই। আমার জানু আমাদের বলেছে আপনি তাকে ঢুকতে দেননি। দেখেছেন সাহেব, দেখেছেন? সেই কখন ওরা 2 জন কার কলিজা কার জানু ভিতরে ঢুকতে দেয়নি এইসব বলে যাচ্ছে। এদের কথা কাটাকাটি করতে দেখে বিরক্ত হয়ে রোহান বলে, এই আপনারা চুপ করবেন সবাই? কি বাচ্চাদের মতো ঝগড়া করছেন? কি হয়েছে তা শুরু থেকে সব বলেন একজন। রোহানের ধমক শুনে সবাই একদম চুপ হয়ে যায়। সবাইকে চুপ থাকতে দেখে এবার জাহেদ বলে, এই মেয়ে, এমন ঝামেলা না করে বলো তোমাদের প্রবলেম কি? আপনি চুপ থাকুন, আমাদের কথার মাঝে বাম হাত ঢুকাবেন না, একদম বলে দিলাম। আমরা এই দারোয়ানের সাথে কথা বলতে এসেছি, আপনাদের সাথে না, ওকে? এই মেয়ে, তুমি জানো তুমি কার সঙ্গে এমন ভাবে কথা বলছো? ফিয়াদ জোন্স কেয়ার ভাব নিয়ে বলে, জানার প্রয়োজনও মনে করছি না আপাতত। ফিহার এমন ডোন্ট কেয়ার ভাব দেখে আঙুল তাক করে বলল, এই মেয়ে, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। তোরা চুপ করবি? কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস? বিরক্ত লাগছে এসব। রোহান এবার মিমের দিকে তাকে জিজ্ঞেস করে,
কি হয়েছে? আসলে ভাইয়া হয়েছে কি, গত বৃহস্পতিবার আমার বান্ধবী এই মাঠ দিয়ে বাড়িতে যেতে চেয়েছিল কিছু সমস্যার কারণে, কিন্তু দারোয়ান চাচা তাকে ভিতরে ঢুকতে দেননি। তাই আজকে জিজ্ঞাসা করতে এসেছি আমরা, কিন্তু তিনি অস্বীকার করছেন সব। না সাহেব, তারা মিথ্যা বলছে। একটু আগেও আমায় বলেছিল তাদের কলেজের কথা, আর এখন বলছে তাদের বান্ধবীর কথা। বুঝলাম। তা আপনাদের কলিজা বান্ধবী তিনি কোথায়? যাকে নিয়ে এত ঝামেলা সে কোথায়? যারা এতক্ষণ সব কিছু মিম আর ফিয়ার পেছনে দাঁড়িয়ে শুনছিল নীরব দর্শকের মতন। একটা কথা বলেনি সে, বলেনি বললে ভুল হবে, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি। মিম আর ফিহা তার হয়েই সব বলেছিল, তাই তাদের পেছনে থাকার কারণে কেউ দেখেনি। হাইটে ছোট দেখে তাকে এতক্ষণ কারোর চোখে পড়েওনি। এই যে ভাইয়া আমার বান্ধবী, যারার হাত ধরে সামনে এনে বলে। যারাকে দেখে জাহেদ আর রোহান টাসকি খেয়ে যায়। এই মেয়ে এত সময় ধরে এখানেই দাঁড়িয়ে আছে, অথচ তাদের চোখেই পড়লো না। চোখে পড়বেই না কি করে? যারা তার দুই বান্ধবীদের তুলনা অনেক ছোট, তাদের দুজনের পিছনে দাঁড়িয়ে থাকা দেখতে পায়নি তারা। জাহেদ যারাকে দেখে উচ্চ সুরেই হেসে ফেলে আর বলে, এই ছোট মেয়ে তোমাদের বান্ধবী, ওকে নিয়ে এতক্ষণ ঝামেলা করছিলে তোমরা? জাহেদের কথায় যারা ভীষণ খারাপ লাগলো। হ্যাঁ, সে দেখতে হাইটে ছোট, কিন্তু এতটাও না। তাই বলে তাকে যে কেউ তার হাইট নিয়ে কথা বলবে? তাকে সবাই তার হাইট নিয়েই কথা শোনায়, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার কলেজের ফ্রেন্ডরাও। তারা নাকি কখনো, তার নাকি বিয়ে হবে না তার এই হাইটের কারণে। তাকে নাকি এখনো সে 10 বছরের বাচ্চা বাচ্চা লাগে। সে তার সব কাজিনদের তুলনায় অনেক ছোট, অনেক খাটো। তাকে এইসব কথাই প্রায় শুনতে হয় কারো না কারো মুখ থেকে। যারা চোখ ছলছল করছে, আর এই দুই এক কথা শুনলে চুপ করেই পানি গড়িয়ে পড়বে তার। ফিহা যারার দিকে তাকিয়ে দেখে, তার চোখে পানি। তার হাইট নিয়ে কথা বলায় হয়তো কষ্ট পেয়েছে। ফিহা এবার খুব রাগ দেখিয়ে জাহেদকে বলে, এই আমার জানুকে নিয়ে একদম বাজে কথা বলবেন না আপনি। আরে বাবা, আমি কি বললাম আবার? আজিব, যা সত্যি তাই বলেছি আমি। ওকে তো এতক্ষণ দেখাই যাচ্ছিল না তোমাদের মধ্যে। বলছি না ওকে নিয়ে আর একটা কথাও আপনি বলবেন না, শয়তান লোক। এই মেয়ে, তুমি আমাকে শয়তান বললে? তোমাকে তো আমি ছাড়বো না। রোহানের এবার সত্যি অনেক বিরক্ত লাগছে এইসব। জাহেদটাও হয়েছে একদম বিরক্তিকর। সব সময় উল্টো পাল্টা কথা তার। এই ঝামেলা মিটমাটের উদ্দেশ্যে রোহান বলে, আচ্ছা এসব বাদ দাও এখন। আমি দারোয়ান চাচাকে বলে দিচ্ছি, আর কখনো যেন তোমাদের বা তোমার বান্ধবীকে না আটকায়। হয়েছে এবার? ঠিক আছে, আর ভালো করে বলে দিবেন কিন্তু। এখন আমরা আসি তাহলে। যাও তোমরা সবাই। ফিহা জাহেদের দিকে একবার তাকিয়ে বলে, আপনাকে আমি দেখে নেব। চলে যায় তারা তিনজন। সমন্ধি আমার, তোমাকে একজন মেয়ে পুরো লোক সমাজের সামনেই ঠান্ডা মাথায় থ্রেট দিয়ে গেল, ভাবা যায় এসব? বলি হু হা করে হেসে দেয় রোহান। ভাইয়া, আমি যদিও এখনো তোমার সম্বন্ধী হইনি, কিন্তু একদিন হয়েই যাব ইনশাল্লাহ। তাই বলে কি না হওয়ার সম্বন্ধীকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো না তুমি? আরে সমন্ধি, রাগ করো কেন? আমি তো মজা করছিলাম তোমার সাথে। হ্যাঁ চলো এখন বাসার দিকে যাই, একটু রেস্ট নিয়ে আবার আসবো বিকেলে সবাইকে নিয়ে হাঁটতে। চল। যারা বাসায় এসে মন খারাপ করে বসে আছে ড্রয়িং রুমের সোফায়, না ফ্রেশ হয়েছে, না তার মায়ের কথার উত্তর দিচ্ছে, ঠাই জায়গায় বসে আছে। কি হয়েছে যারা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে? আরে বাবা, না বললে বুঝবো কি করে আমি? কি হয়েছে তোর? আমাকে বল মা, তোর মন খারাপ কেন? মেয়েকে চুপ থাকতে দেখে মার্জিয়া বেগম এসে মেয়ের পাশে বসে তাকে আগলিয়ে নেয়। নিজের বুকে মেয়ের মাথা রেখে পুনরায় আবার বললেন, মায়ের এমন সোহাগ পেয়ে নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দেয় যারা। মেয়েকে এমন হঠাৎ কান্না করতে দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সোনা মা আমার, বল মাকে। মায়ের বুকে মাথা ঠেকিয়ে বলা শুরু করে, আম্মু আমি কি অনেক খাটো? আমাকে কি কারো চোখে পড়ে না? আমার এই হাইটের কারণে কি কখনো বিয়ে হবে না? সবাই আমাকে নিয়ে মজা করে, আমাকে নাকি দেখা
আমাকে নাকি দেখা যায় কারোর সাথে দাঁড়ালে। আমাকে নাকি দেখা যায় না কারোর সাথে দাঁড়ালে। বলো না মা, বলো কেন সবাই আমার সাথে এমন করে? আমার তো কষ্ট হয়, তারা কি এটা বোঝে না? মেয়েকে এমন ভেঙে পড়তে দেখে মার্জিয়া বেগম আরও নিজের কাছে আগলে নেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যারা যারা মা, মানুষ আমাদের দুর্বলতার দিকেই বেশি আঘাত করে, তা জেনে হোক অথবা না জেনেই হোক। তাই বলে যে আমাদের ভেঙে পড়তে হবে তা কিন্তু নয়। মানুষ আমাদের জীবনকে ভাঙার জন্যই আসে, তবে বলে যে সবাই এক তাও কিন্তু নয়। কিছু মানুষ আমাদের জীবনকে নতুন করে সুন্দরভাবে গড়তেও আসে। আমাদের নিজেকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে, নিজেকে শক্ত করতে হবে। মানুষ নরম মনের মানুষকেই বেশি আঘাত করে, সব সময় সবার কথা ধরতে নেই মা। তুমি বুঝতে পারছো মা, তোমাকে ঠিক কি বলতে চাচ্ছি? মায়ের কথা বুঝতে পারছো তুমি? এখন কান্না বন্ধ করো। তোমার তো আবার মাইগ্রেনের ব্যথা আছে, কান্না করার ফলে মাথা ব্যথা করবে। কান্না থামাও আর গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। মায়ের এমন সান্ত্বনামূলক কথা শুনে কান্না করা বন্ধ করে দেয় যারা। মায়ের বক্ষপিঞ্জর থেকে মাথা তুলে হাতের সাহায্যে চোখের পানি মুছে নিয়ে বলে, আম্মু, আমি আর অন্যের কথায় নিজেকে কষ্ট দিব না। আমি নিজেকে শক্ত করে তুলব, যাতে করে অন্যের কথা শুনে আর খারাপ না লাগে। নিজেকে আরো স্ট্রং করব। তুমি দেখে নিও, আমি আর কান্না করব না। কি আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। তার মা এমনই, এখন কি বলে ডাকে সে নিজেই বুঝতে পারছে না। একবার তুই বলে তো আরেকবার তুমি বলে। যারা আচ্ছা আমু বলে চলে আসে নিচের রুমে, কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসে। জোহান এখানে স্কুল থেকে বাড়ি ফেরেনি, একেবারে টিউশনি পড়তে তারপর চলে আসবে। একাই খাবার খেয়ে এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। সবে মাত্র কলেজে ভর্তি হয়, পড়াশোনার এত চাপ নেই তার। একা একা শুয়ে থাকতে বিরক্ত লাগছে তাই তার দুই বেস্ট ফ্রেন্ডকে ফোন লাগায়। রোহান আর জাহেদ একসাথে তাদের মধ্যকার কথা নিয়ে হাসাহাসি করে তাদের বাসায় চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতে তাদের সামনে এসে দাঁড়ায় আরমান। তাদের এত খুশি দেখে কুচকে তাকায়। কি নিয়ে এত খুশি এরা দুজনে? এখন কি আমরা হাসতে ও পারবো না তোমার জ্বালায়? হাসলেও তোমাকে বলতে হবে আমরা কেন হাসছি। আজিব। এত কথা বলার মানে কি? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি, বললে বলবি, না বললে নাই বাল। আরে ভাইয়া রাগ করো না, তেমন কিছু হয়নি। শুধু একটু আগে ঘাটে 3জন মেয়ে এক এক করে সব কথা খুলে বলে জাহেদ আরমানকে। আরমান বলল, কি নিয়ে এত হাসাহাসি করছিস দুজন মিলে? এত খুশি খুশি দেখাচ্ছে কেন তোদের দুটোকে? এইসব শুনেই সে ঠিক বুঝতে পারছে তারা কাকে নিয়ে মজা করছে। রাগে চোখ দুটো লাল হয়ে আসে আরমানের। তার হাফ ইঞ্চি মেয়েকে নিয়ে তারা দুজন মিলে মজা করেছে। আরমান একবার রোহানের দিকে তাকায় তো আরেকবার জাহেদের দিকে। আরমানের চাহনি দেখে কেমন যেন লাগছে তাদের কাছে। কিছু নিয়ে মনে হচ্ছে প্রচুর রেগে আছে সে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে তাদের দিকে। আরমানের এমনভাবে তাকাতে দেখে জাহেদ আমতামতা করে বলে, ভাইয়া তুমি আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমরা কি ভুল কিছু করে ফেলেছি? এই এমনভাবে আমাদের দিকে তাকাবি না, আমাদের লজ্জা লাগে। ভাইয়া তুমি চুপ করো তো, দেখতে পাচ্ছ না কেমন লাল চোখে তাকিয়ে আছে আমাদের দিকে? ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ফিসফিস করে রোহান কানে কানে বলে জাহেদ। হ্যাঁ, ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। তোরা জানিস কাকে নিয়ে মজা লুটছিস? না ভাইয়া, আমরা জানি না। কে এই মেয়ে? ওই মেয়ে না, ভাবি বলে ডাকবি। আজ থেকে তোরা দুইটা যেখানে দেখা হবে ভাবি বলে ডাকবি। সুন্দরভাবে সম্মান দিয়ে কথা বলবি ওর সাথে। গরু কোথাকার, তোদের আমি পরে দেখে নিব। আগে দারোয়ানটার একটা ব্যবস্থা করতে হবে। বিকেলে সবাই তৈরি হয়ে থাকিস, ঘুরতে বের হব। জিনিয়া আর জেরিনকেও বলে দিস। বলে আর দাঁড়ালো না, সোজা চলে যায় রুমের দিকে। আরমান পেছনে রেখে যায় দুই আহমকদের। আরমানের কথায় দুজন আহমকের মতো দাঁড়িয়ে আছে। কি বলে গেল ওইসব? ওই মেয়েকে তারা হঠাৎ ভাবি ডাকতে যাবে কোন সুখে? ভাবনা থেকে বের হয়ে এসে রোহানকে ধাক্কা দিয়ে জাহেদ বলে, এই রোহান ভাইয়া, তুমি শুনতে পেয়েছো আরমান ভাইয়া কি বলে গেছে এসব? এই একরত্তি মেয়েকে নাকি আমরা ভাবি ডাকবো? এটাও শোনার বাকি ছিল আমাদের।
রোহানের কোনো হেলদোল নেই, সে এখনও ভাবনামগ্ন হয়ে আছে। তাই জাহেদ এবার রোহানের কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আরে এই রোহান ভাইয়া কথা বলছো না কেন? এমন টাসকি মেরে দাঁড়িয়ে আছো কেন তুমি? কিছু তো বলো। জাহেদে ধাক্কা দেওয়ায় রোহান ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। জাহেদের দিকে তাকিয়ে বলে, শোন জাহেদ, আমারও কোনো ভাই নাই, তোরও আরমান ছাড়া কোনো ভাই নাই, তাহলে আমরা ওই মেয়েকে কেন ভাবি ডাকতে যাব? আমিও তো তাই ভাবছি রোহান ভাইয়া। রোহান কিছু একটা ভেবে হঠাৎ করে বলে উঠছে, তার মানে আরমান নিজের কথা বলে গেছে এতক্ষণে? ওই মেয়েকে কিনা আরমান পছন্দ করে? আমি তো আরমানকে ভালো ভেবেছিলাম, এখন কিনা সে এমন? ছি ছি, আমার বন্ধু হয়ে কিনা এতটুকু মেয়ের দিকে চোখ দিল সে। তুমি কোন দিক দিয়ে নিজেকে ভালো মনে করো রোহান ভাইয়া? কি বলতে চাচ্ছিস তুই? আমার চরিত্র খারাপ? কেন, আমাকে কি এত ভালো মানুষের মনে হয় না তোর? নিজেকে কত ভালো মনে করে। এত যখন ভালো, তাহলে আমার এইটুকুনি বোনের দিকে নজর কেন দিয়েছে? আরো 1 বছর আগে সাধু পুরুষ মনে করে নিজেকে। মনে মনে এই কথাগুলো বলে, কিন্তু রোহানের সামনে বলার সাহস করলো না। এমনিতে তাকে কেউ সম্মান দেয় না। আরে আমি এটা কখন বললাম তোমায়? আমি জানি তুমি কতটা ভালো। তা তো আমি জানি ব্রো, কিন্তু কথা হচ্ছে আরমান এই মেয়ের দেখা পেল কোথায়? তাই তো, এই পিচ্চি মেয়ের দেখা পেলো কোথায় ভাইয়া? শালাকে ভালো করে চেপে ধরতে হবে। এখন চল ভিতরে যাই, আবার বিকেলে বেরোতে হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। যে যখন পারছে এই ছোট কপালে বড় বড় থ্রেড ঢুকে দিচ্ছে, আর ভালো লাগে না আমার। আরমানরা সবাই মিলে বিকেলে ঘুরতে আসে নদীর পাড়ে। রোদ পড়ে যাওয়ায় এখন অনেক মানুষই এসেছে ঘুরতে। আরমান রোহান আগে আগে হাঁটছে, তাদের পেছনে জিনিয়া ও জেরিন। তাদের দুইজন গাইড করতে জাহেদ তাদের পেছনে আসছে। জিনিয়া জেরিনের হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। জেরিন বারবার হাত ছুটিয়ে চাইছে রোহানদের কাছে যেতে, কিন্তু তার বোন তাকে যেতে দিচ্ছে না। তাই মন খারাপ করে বোনের সাথে বাধ্য মেয়ের মতো হাঁটতে হচ্ছে তাকে। সে কখন থেকে তারা হেঁটেই চলেছে, থামবার কোনো নাম নেই। তাই বিরক্ত হয়ে জেরিন সবার উদ্দেশ্যেই বলে, আমি আর হাঁটবো না, আমার পা ব্যথা করছে। সে কখন থেকে শুধু হেঁটেই চলেছি, থামার কোনো নামই নেই তোমাদের। বাচ্চা মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছে। এত হাঁটার অভ্যাস না থাকায় অল্পই কাহিল হয়ে গেছে। রোহান জেরিনের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। জেরি, তোমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে, ভাইয়া তোমাকে কাঁধে নিব? রোহানের কথা বা হাত ঝুঁকিয়ে জাহেদ বলে, আর সময় তো মুখে অনেক জোর থাকে, তাহলে আজকে পায়ের জোর কোথায় গেছে তোর? কি বল? জাহেদের প্রশ্ন শুনে জেরিনও সঙ্গে সঙ্গে বলে, তোমার শ্বশুর বাড়ি গেছে আমার পায়ের জোর। তুই পাজি মেয়ে কোথাকার! আহা চুপ কর তুই জাহেদ। ও বাচ্চা মানুষ আমাদের মতো, এত হাঁটতে পারবে না সে। অল্পতেই ক্লান্ত হয়ে পড়বে, এটা স্বাভাবিক। জেরি কাম, আসো, ভাইয়া আজ তোমায় কাঁধে নিয়ে পুরো নদীর পাড় ঘুরবে। জেরিন রোহানের ডাক শুনে এক ছুটে চলে আসে রোহানের কাছে। জেরিনকে কাঁধে তুলে হাঁটা ধরে নদীর দিকে রোহান। প্রায় অনেকটা সময় ধরে তারা ঘোরাঘুরি করে সন্ধ্যার পর বাড়ি চলে আসার জন্য প্রস্তুত হয়। সারা বিকেল সবাই ঘোরাঘুরি করে যে যার মতো। আজ 3 দিন হলো রোহান জিনিয়ার সঙ্গে কথা বলে না। আজকে একসাথে ঘুরলেও কেউ কারোর সাথে কথা বলেনি। রোহান এখন যথাসম্ভব নিজেকে জিনিয়া থেকে দূরত্বে রাখার চেষ্টায় চালাচ্ছে। আজ একবারও জিনিয়ার দিকে তাকায়নি সে। জিনিয়া কি করেছে, কি পরে এসেছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং সব ইগনোর করে চলেছে সে। রোহানের এমন ইগনোর করার বিষয়টা জিনিয়াকে খুব পীড়া দিচ্ছে। তার দিকে কেন একবার তাকালো না সে? কেন একবার সেদিকে কথা বলতে আসলো না? নিজের কষ্টগুলোকে সে নিজেকে মাঝে দমিয়ে রাখে, কাউকে বুঝতে দিতে দেয় না তার কষ্টগুলো। তার অতীত কেন বারবার তাকে পিছিয়ে নিয়ে আসে তার সুখগুলো থেকে? কবে সেই দিন আসবে সে রোহানকে জড়িয়ে ধরে বলতে পারবে ঠিক কতটা ভালোবাসে সে? আদৌ তো এই দিনটা আসবে তার জীবনে? ভাগ্য কি তাকে দিবে একটু সুখ? পাইয়ে দিবে কি তার ভালোবাসার মানুষকে? দুজনের মধ্যে চলছে নীরব যুদ্ধ। কেউ কারোর সঙ্গে কথা বলতে না পারলেও কষ্ট ঠিক দুটো জনই সমানভাবে পাচ্ছে। একজন নিজের ভালোবাসা বোঝাতে দূরে সরে আসছে, তো আরেকজন নিজের অতীত
আর ভাগ্যের কারণে পিছিয়ে আসছে দুজনকে ভালোবেসে ঠিকই, একজন প্রকাশ্যে তো অন্যজন অপ্রকাশিতভাবে। যারা ফোন দিয়ে তার ফ্রেন্ড এর সাথে কথা বলছিল, এমন সময় তার রুমে আসে জোহান। বোনকে ফোনে কথা বলতে দেখে তার কিছু না বলে টেবিলে চেয়ার টেনে দিয়ে বসে পড়ে। জোহানকে অমন খারাপ করে বসে থাকতে দেখে কল কেটে দিয়ে এসে জোহানের সামনে দাঁড়ায় যারা। হয়েছে মির্জাফর ভাই, আমার মন খারাপ কেন তোর? এমনি বনু, ভালো লাগছে না আমার। তা না ভালো লাগার কারণ কি শুনি? জোহান এবার তার মন খারাপ দমিয়ে রাখতে না পেরে পেটে সব কথা বলতে থাকে একটা একটা করে তার বোনের কাছে। জানো বনু, আজকে আমাদের ক্লাসের একজন মেয়ে আমাকে কালাচান বলেছে। তুমি বলো, আমি কি দেখতে কালো? আমি তো রোজ আয়নায় নিজেকে দেখি, আমি কত সুন্দর, কত কিউট আর কত বিউটিফুল বয়, আর ওই মেয়ে আমাকে বড়া ক্লাসে কালাচান বলে ডেকেছে। জোহানের মুখে এক্সপ্রেশন দেখে যারা মুখ টিপে হাসে। কে তাকে কালো বললে জোহান তা মেনে নিতে পারে না। জোহান দেখতে গুলুমুলু নাদুস নুদুস দেখতে, গায়ের রং ফর্সা, একটু স্পর্শ করলেই লাল হয়েছে তার শরীর। তারা 3 ভাই বোন, তার মায়ের মতো ফর্সা হয়েছে। তাদের মাও অনেক সুন্দরী, লাল চমচের মতো। 48 বছর বয়সে এসেও এখনো বয়সের ছাপ বোঝাই যায় না। আচ্ছা কালাচান বললে কি হয়েছে? তোকে কেউ কালাচান বলেই তো আর তুই কালাচান হয়ে যাচ্ছিস না, তাই না? আপু, তুমিও আমাকে এখন কালাচান বললে? আরে বাবা, আমি কখন তোকে কালাচান বললাম? এই তো এখন আবার বললে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার সাথে কাল স্কুলে যাবে, গিয়ে এই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে। আমাকে মারামারি করতে নিয়ে যাবি তোর স্কুলে? হুম। মাথা খারাপ তোর? যা এখান থেকে, মির্জাফর কোথাকার। আমাকে ফাঁসানোর ধান্দা হচ্ছে এখানে বসে। বনু প্লিজ, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এই শয়তান আমাকে কালাচান বলছে। এই, তুই যাবি এখান থেকে, না হলে কিন্তু আমি মাকে ডাক দিতে বাধ্য হব। বনু প্লিজ চলো না, আমার খুব এগোতে হার্ড হয়েছে। এই তুই সুন্দর আর কালোর কি বুঝিস? হ্যাঁ, আবার বলছি ইগোতে হার্ট করছে। অনেক বুঝি, তুমি কাল আমার সাথে যাবে ব্যাস। কাল আমার কলেজে কি তুই যাবি গাধা? একদিন না গেলে কিছু হবে না, চলো না। বেশি কিছু না, শুধু 2টা দাঁত ভেঙে দিবা, তাহলে হবে। পাগল হয়ে গেছিস, যা এখান থেকে, মির্জাফর কোথাকার। জোহান বোনের সাথে আর না পেরে চলে আসে মায়ের কাছে। ও আম্মু, তুমিও চলো তাহলে আমাদের সাথে, বনু যাবে না বলে দিছে। এই তুই যাবি এখান থেকে? বাড়িতে এসে থেকে মাথা নষ্ট করে দিচ্ছে ছাগলটায়। সবার মুখে না না শুনে রাগ উঠে যায় জোহানের। হ্যাঁ, একজন গাধা বলবে, আরেকজন ছাগল বলবে, সব পশু আমাকেই বানিয়ে দিচ্ছ তোমরা দুজন মিলে। তাহলে বাড়ির সামনে একটা চিড়িয়াখানার সাইনবোর্ড লাগিয়ে দাও, সবাই এসে আমাকে দেখে যাবে। কেউ আমার কষ্ট বুঝে না, কাউকে যেতে হবে না। আমি কাল গিয়ে ওই মেয়ের সব চুল ছিঁড়ে ফেলবো। বাচাল ছেলে, যা এখন গিয়ে পড়তে বস। পড়ায় তো নাই, শুধু আজে বাজে কাজের বেলায় উস্তাদ। ধমকাধমকি করে ঘরে পাঠিয়ে দেয় জোহানকে। তা না হলে বসে বসে মাথা নষ্ট করে ফেলবে আজগুবি কথা বলে। রাত পেরিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়েছে ধরণীতে অনেক আগে। সকাল 7টা বাজে। যারা এখনও বিছানায় শুয়ে আছে। মার্জিয়া বেগম একটু পরপর এসে রেখে যাচ্ছে, কিন্তু তার ওঠার কোনো নামগন্ধও নেই। সে কখন থেকে ডেকেছেন, কিন্তু তার মেয়ে ওই 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 করছে, আবার ঘুমিয়ে পড়ছে। এবার তিনি বেজে বিরক্ত হয়ে যারাকে ধাক্কাতে ধাক্কাতে বললেন, এই জমিদারের বাচ্চা, সকাল 7টা বাজে এখনো ঘুমোচ্ছিস? ওর তাড়াতাড়ি, কলেজে যেতে লেট হয়ে যাবে আবার। আম্মু, জমিদাররাই তো বেশি বেলা করে ঘুমায়। তুমি যখন জমিদার বলেছই, তাহলে আর কতক্ষণ ঘুমাই? যাও তো এখন এখান থেকে, আমার সাধের ঘুমের সাথে মির্জাফরগিরি না করে। কি? আমি মির্জাফর? আজকে ইচ্ছে মতো দিব তোকে, বাজি মেয়ে কোথাকার। এই জোহান, আমার ওই স্পেশাল রিমান্ড থিওরি ঝাঁটাটা কোথায় রে, যেটা দিয়ে তোদের দুইটাকে মাঝে মাঝে থেরাপি দেই আমি? তাড়াতাড়ি নিয়ে আয়, একজনের জমিদারগিরি ছোটাতে হবে। মায়ের ডাক শুনে জোহান ঝাড়ু নিয়ে হাজির হয় বোনের ঘরে।
মায়ের হাতে ঝাড়ু ধরিতে বলে, তাড়াতাড়ি 2টা লাগিয়ে ঘুম ভাঙাও তোমার মেয়ের। আমাকে সেই কোন সকালে ঘুম থেকে উঠিয়ে বসে রেখেছো। আমার সাথে দুর্নীতি করবে না বলে দিলাম কিন্তু। জোহানের কথা পাত্তা না দিয়ে মার্জিয়া বেগম আবারও জারাকে ডাকতে থাকেন। এই জমিদারের বাচ্চা, উঠবি তুই নাকি এই ঝাড়ু দিয়ে 2-1 ঘা লাগাবো? মায়ের এমন চিৎকার চেঁচামেচি শুনে শোয়া থেকে এক লাফে বিছানার এক কোণে গিয়ে বসে যারা। এই তুই বিছানার কোনায় কেন গিয়েছিলিস? এদিকে আয় বলছি। আম্মু তোমার হাতের ঝাড়ুটা রেখে এসো প্লিজ। এবারের মতো মাফ করে দাও প্লিজ আম্মু। আমি আর দেরি করে ঘুম থেকে উঠবো না, পাক্কা প্রমিস। তোর নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। 8টা প্রায় বাজতে চললো। কলেজ যাবি কখন? আবার আমি ডাকতে এলেই মির্জাফর হয়ে যাই। আম্মু ঘুমের ঘোরে বলে ফেলেছি, আর বলবো না। সরি আম্মু, রাগ করো না। ইনোসেন্ট ভাব নিয়ে কথাটা বলে যারা। মেয়ের এমন কথায় গলে গেলেন মার্জিয়া বেগম। মেয়েকে একটু বেশি ভালোবাসেন কিনা তিনি। পাশে ফিরে রুম থেকে বের হতে নিবে দেখেন জোহান এখনো দাঁড়িয়ে আছে। তাই ঝাড়ুটা জোহানের হাতে ধরিয়ে দিয়ে বলেন, মার্জিয়া বেগম বলেন, এই ধর এটা। এই ঠেড়ার মতো দাঁড়িয়ে না থেকে বাড়িটা ঝাড়ু দিয়ে আয় তো। সারাদিন তো কিছুই করিস না, মাথা নষ্ট করা ছাড়া। টোটো কোম্পানির ম্যানেজার কোথাকার। কি? আমি গরজারু দিব? অসম্ভব, এটা আমি পারবো না। কেন পারবি না তুই? কি সমস্যা ঘর ঝাড়ু দিতে? আম্মু, আমি অনেক ছোট। তোমার এই স্পেশাল ডিমান্ড ঝাড়ুর বর আমি নিতে পারবো না। রহম করো আমায়। কেন পারবি না? কথা বলার সময় তো তোকে দেখে মনে হয় না তুই ছোট। একটা কথা তো বলিস নিজের ওজনের থেকেও বেশি। এখন কাজের সময় তিনি ছোট। অপমান করছো? করো, এখন তো তোমাদেরই দিন। আমি ছোট বলে এরকম ব্যবহার করছো, তাই না? তুই অপমানের কি বুঝিস? অনেক কিছু বুঝি। অপমান আর বেশি দিন করতে পারবে না আমায়। যেদিন আমি বিয়ে করে বউ আনবো তোমার ঘরে, সেই থেকে আমি আর এই অপমান নিব না। সব বউকে দিয়ে দিব। নাক টিপলে দুধ বের হবে, এই ছেলে এখনই বিয়ে করার স্বপ্ন দেখে, ভাবা যায়? আম্মু, আমার নাক দিয়ে এখন দুধ বের হয় না, সর্দি বের হয়। বলে এক ছুটে রুম থেকে বের হয়ে আসে জোহান। জোহানের কথায় যারা দুজনেই হেসে ওঠে। দেখলি কি পাজি ছেলে? যারা রেডি হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে মার্জিয়া বেগম বলে, আম্মু আমি কলেজে চলে যাচ্ছি। যাবি, ভালো কথা। আগে তোমার এই খরগোশগুলোকে খাবার দিয়ে যা। এতগুলা এনে ঘরে রেখে দিয়েছিস, এগুলো ঠিক মতো যত্ন করতে পারিস না। আম্মু তুমি দিয়ে দিও, আজকে আমার লেট হয়ে যাচ্ছে। তোদের আদেশ পালন করার জন্যই তো তোর বাপ আমারে তার সংসারে নিয়ে আসছে। তোরা যা অর্ডার করবি আমি তা পালন করব। এখন এখানে দাঁড়ালেই বিপদ কেটে পড়তে হবে এখান থেকে। তা না হলে দেখা যাবে রাজ্যের সব হিস্ট্রি তার মা এখন তাকে শোনাবে। একটু পর চলে যাবে তাদের বংশের দিকে। রক্ত ভালো না, তাদের এইসব হাবি জাবি শুনিয়ে দিবে। এখন যখন 8:18 যারা মাত্র বাড়ি থেকে বের হয়ে বসে বটতলার উদ্দেশ্যে মনে মনে ভাবে, আজকে যদিও ফিহা আর মিমের জন্য দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তো মরি যাবে ভয়ে। যদি আজকে ওই লোকটার সাথে দেখা হয়ে যায়। কাল তো ফিহা আর মিম ঠিক সময় চলে আসলো বলে বেঁচে গেছে। আজকে কি হবে? আজকে যেন দেখা না হয়। আল্লাহ তুমি রহম করো আমায়। যারা বটতলায় এসে দেখে আজকে তার আগে ফিহা আর মিম দুজনে দাঁড়িয়ে আছে। তার বুক থেকে যেন ভারী পাথরই নেমে গেছে তাদের দেখে। এখন ওই লোকটার সাথে দেখা হওয়ারও কোনো চান্স নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই এখন তার। কিরে, আজকে তোরা এত আগে চলে এসেছিস কি জন্য? দেখলি মিম, যার কথা ভেবে তাড়াতাড়ি চলে এসেছি আমরা, আর সে বলছে কেন এসেছি তাড়াতাড়ি। একেই বলে কারো ভালো করতে নেই, মুখ বাঁকিয়ে কথাটা বলে মিম। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম তোদের সঙ্গে। আমি তো জানি তোরা আমায় নিয়ে কতটা ভাবিস। চল, এখন সবাই দেরি হয়ে যাচ্ছে, কলেজের সময় কম, তাড়াতাড়ি আয়। চল তাড়াতাড়ি। যারা মিম ফিহা তিনজন মিলে একসাথে হাসি ঠাট্টা করতে করতে খাটের দিকে চলে যাচ্ছে। মজার কথা শুনে একজন আরেকজনের উপর ঢলে ঢলে পড়ছে কিছুক্ষণ পরপর। তাদের আশেপাশে কে আসছে কে গেল, কারা দাঁড়িয়ে আছে
সে দাঁড়িয়ে সে দিয়ে কোনো খেয়াল নেই তাদের, তারা তাদের নিয়ে ব্যস্ত। রোহান ভাইয়া, এই তিনজন কালকের মেয়েগুলো না? রোহান আর জাহেদ খাটে বসে ছিল। গ্রামের এমন সৌন্দর্য আগে দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি কখনো। তারা দুজন সকালে নাস্তা শেষ করে চলে আসে খাটে নদীর ঘাটে। মানুষ নৌকা করে এপার থেকে অন্য পাড়ে যাচ্ছে আসছে, এসবে বসে বসে দেখছিল তারা দুজনে। রোহান আরমান বেস্ট ফ্রেন্ড হলেও বেশিরভাগ সময় জায়েদের সাথেই থাকে, কারণ আরমান তাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে কোনো পাত্তাই দেয় না। আসলে ফ্রেন্ডদের কাছে সম্মান আশা করাও বিলাসিতা, কিন্তু এমনিতে দুজন দুজনের মধ্যে আত্মার সম্পর্ক, যেমন ভাই ভাই। এগুলো কালকে ওই মেয়েগুলোই। রাস্তায় কেউ এভাবে হাসে? এই বাম পাশের মেয়েটা একবারে জাতা, কিভাবে হাসছে দেখো। কটকটি রানীকেও হার মানিয়ে ছাড়বে এই মেয়ে। জায়েদ আসলে ফিহার কথা বলছে। তাতে তোর সমস্যা কোথায় হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার কেন সমস্যা হবে? আর দেখো মাঝের ওই ছোট মেয়েটাকে একে নাকি ভাবি ডাকবো। আচ্ছা রোহান ভাইয়া, এই বিষয়টা মানতে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে তো ভাই, ভাবতে আমার পকির পিছনের রাগে টান লাগছে এই মেয়েকে। এই মেয়ে না, ভাবি ডাকতে বলেছি আমি তোদের দুটোকে, মনে নেই? গরুর দল নাকি মনে করিয়ে দিব আমি? আরমানের হুঙ্কার শুনে বসা থেকে উঠে পড়ে রোহান আর জাহেদ। রক্তচক্ষু নিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে আরমান। আরমানের এমন চাহনি দেখে দুজনই খুব ভয় পাচ্ছে। হয়তো তাদের সব কথা শুনে ফেলেছে আরমান। মনে মনে দুজনই দোয়া দুরুদ পড়তে থাকে। কিরে, কথা বলছি না কেন দুইটাই? কার যেন রগে টান দিয়েছে, আয় ঠিক করে দেই। আরমান ছাদে দাঁড়িয়ে নজর রেখেছিল বটতলায়, কখন আসবে তার হাফ ইঞ্চি মেয়েটা। আজকে ওর সাথে ভালো করে কথা বলবে, সকাল 7টা থেকে অপেক্ষা করছে সে। কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি পানি ফেলে যারার আগেই বটতলায় হাজির হয়েছে তার দুই বান্ধবী। বিরক্ত হয়ে নিজের কপাল চাপাতে থাকে আরমান। আজকেও কথা বলার সুযোগ হবে না তার, তাই ছাদ থেকেই মেন খাটের দিকে চলে আসে। এসে এই দুজনের কথা শুনে মাথায় আগুন জ্বলে উঠে আরমানের। আরে আরমান, তুই এলি কখন এখানে? কেন, আমার আশাতে তোর রগের টান বেড়ে গিয়েছে বুঝি? রোহান আমতা আমতা করে বলে। আরে না না, আমার কোনো রাগে টান লাগবে, টান লেগেছে জাহেদের। ওই না জাহেদ দিল বাস খাইয়ে আমায়, নিজে দোষ করে এখন আমায় ফাঁসাচ্ছে হারামিটা। না মানে ভাইয়া হয়েছে কি? আরমান এবার বেজায় বিরক্ত হয় এদের তোতলানো দেখে। চোখ মুখ শক্ত করেই বলে, দুইটাই মিলে এমন ভাবে না তুতলে ভালো করে কথা বল গুরুদলেরা। আরমানের আরও রেগে যেতে দেখে রোহান অসহায় ফেস নিয়ে বলে, ভাই বিশ্বাস কর, পরের বার থেকে এই মেয়েকে। কি বলছে স্মরণ হতে জিভ কাটে রোহান। আরমানের দিকে তাকিয়ে দেখে এখনো সে তাদের দিকেই তাকিয়ে আছে। রোহান একটা মিকি হাসি দিয়ে বলে, না মানে পরের বার থেকে ভাবি বলে ডাকবো। দাঁত কেলানো বন্ধ কর তুই। তোর দাঁত সুন্দর না, এটা সবাইকে দেখানোর কি আছে? স্টুপিড কোথাকার। আরমানের কথার সাথে সাথে মুখ বন্ধ হয়ে যায় রোহানের। ভোদা মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে সে। এদিকে রোহানকে তার ভাই অপমান করতে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে জাহেদ। তুই এত হাসছিস কেন? তোরই ওই বাঁকা দাঁত দেখার কোনো ইচ্ছে নেই আমার। যা এখান থেকে হারামি কোথাকার। দুই ভাই এবার একসাথে ভোদা মুখ নিয়ে তাকিয়ে আছে আরমানের দিকে। তাদের যখন তখন অপমান করে দেয় সে। দুপুর 1:30 বাজে। কলেজ ছুটি হওয়ার বেল পড়েছে মাত্র। যারা 3 বান্ধবী একসাথে কলেজ থেকে বের হয় বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠে সোজা ঘাটে চলে আসে তারা। নৌকায় উঠে নদী পার হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে তিনজনই। রোদে গলা শুকিয়ে গেছে তিনজনেরই, তাই দোকান থেকে ছাঁচা আইসক্রিম কিনে আনে তারা। এইবার মাঝে মিমের বড় ভাই এসে মিমকে নিয়ে যায় সাথে। ফিয়ার বাড়িটাও উল্টো রাস্তায়, চাইলে যারা আর ফিয়া একসঙ্গে যেতে পারবে না। সারা, এখন তুই কি করবি? আমি তো এখন অন্য রাস্তা ধরে বাড়ি ফিরবো, আর তোদের বাড়ির রাস্তায় তো গাড়ি যায় না এখন। চিন্তা করিস না, আমি চলে যাব মাঠ দিয়ে, তুই রিক্সা নিয়ে বাড়ি চলে আয়। দুজনকে দুই দিকে চলে আসে। রোদের মধ্যে ছাতা হাতে নিয়ে বড় মাঠ দিয়ে হেঁটে চলেছে যারা।
আজকে তার কি যে শান্তি লাগছে, ওই শয়তান লোকটা তার সাথে আর দেখা হয়নি, আনন্দে মন আঁকুপাকু করছে তার। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, পেছন থেকে জাগ পড়ে তার। এই হাফ ইঞ্চি মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সাথে। এই ভর দুপুরবেলা বড় মাঠে একা একা হাঁটছে যারা। হঠাৎ করে কারো গলা শুনে পা থেমে যায় তার। তাকে কেউ একজন ডাকছে, কিন্তু কে ডাকছে বুঝতে পারছে না সে। তাই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করছে ডাকের জন্য। যদি আবার তাকে কেউ ডাকে, হয়তো গলা শুনে চিনতে পারবে যে কে সেই ব্যক্তি। এই হাফ ইঞ্চি মেয়ে, এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? এইবার গলা শুনে ঠিক বুঝতে পারছে তাকে কে ডাকছে, কিন্তু তাকে কেন ওই খারাপ লোকটা ডাকছে? খারাপ কোনো উদ্দেশ্য নেই তো এই লোকের। কি করবে সে এখন একা একজন মেয়ে হয়ে? এই লোকটা তার পেছনে কেন পড়ে আছে? মনে মনে হাজারো কথা চিন্তা করে ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায়। যারাকে ডাকার পরও আসতে না দেখে আরমান নিজেই তার কাছে চলে আসে। আরমানের উপস্থিতি বুঝতে পেরে হাতে থাকা ছাতাটা আরো শক্ত করে চেপে ধরে যারা। মনে সাহস সঞ্চয় করে তাকে কিছু বলতে না দেখে কোনো ক্ষতি করতে আসে লোকটা ইচ্ছে মতো দিবে তা হাতের ছাতাটা দিয়েই। এই মেয়ে, তোমাকে ডাকছি, শুনতে পারছো না আমার কথা? নাকি শুনেও না শোনার মতো দাঁড়িয়ে আছো? কোনটা? কথা বলছো না কেন? তোমার সাথে আমার কিছু দরকার আছে, এদিকে এসো, কাম ফাস্ট। এবার কোনো কথার উত্তর আসে না জারার কাছ থেকে। বিরক্তটা এখন রাগে পরিণত হয় আরমানের। মেয়েটাকে এসে সুন্দরভাবে ডাকছে, কিন্তু তার কথার কোনো উত্তর দিচ্ছে না। তাই জারার দিকে আর একটু এগিয়ে এসে বলে, এই হাফ ইঞ্চি মেয়ে, কানে শু লাগিয়ে দিয়েছে একটা। আরমানকে তার দিকে আসতে দেখে হাতের ছাতাটা দিয়ে একটা একেবারেই বাড়ি মারে তার মাথায়। বাড়ি মেরে আর দাঁড়ায় না যারা সেখানে। দৌড়ে পালিয়ে আসতে গেলে তার হাত টেনে ধরে পড়ে কিছু একটার সাথে। আরমান এবার রাগ আকাশ ছোঁয়া অবস্থা। এই মেয়ের সমস্যা কি? সে ঠিক মতো কিছু বলতেই পারে না, তার আগেই তার গায়ে হাত তুলে ফেলেছে যখন তখন। খোলা ছাতা হওয়ার কারণে বেশি ব্যথাই লাগেনি আরমানের। জারার হাত শক্ত করে ধরে চেপে ধরে বলল, বালের মাইয়া, সমস্যা কি তোর? ভালোভাবে কথা বলতে এসেছিলাম তোর সাথে আমি, আর তুই আমার গায়ে হাত তুলছিস? এইটুকু মেয়ে হয়ে নিজের থেকে বড় মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? তুই জানিস আমি কে? আরমানের হুঙ্কার শুনে ভয়ে কান্নাই করে দেয় যারা। আরমানের কাছ থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করছে, কিন্তু পারছে না শক্ত করে ধরার কারণে। এই পর্যন্ত যতবার তোর সাথে দেখা হয়েছে আমার, ঠিক ততবার আমার গায়ে হাত তুলেছিস তুই। এখন বল, তোকে কি করা উচিত? তোর এই হাত আমি কেটে ফেলি, কেউ দেখবে না এখানে। আয় আমার সাথে তুই। যারা আবার সত্যি অনেক ভয় পেয়ে যায়। তার হাত কেটে ফেলার কথা বলছে লোকটা, আবার নিজের উপর রাগ হচ্ছে কেন সে লোকটাকে মারতে গেল। রাগে দুঃখে হাও মাও করে কান্নাই করে দেয় যারা। কান্না করার ফলে হিচকি তুলছে বারবার, নাক টানতে টানতে বলে, আমার হাত কাটবেন না দয়া করে। আমি আর আপনাকে মারবো না, সত্যি বলছি, পাক্কা প্রমিস। ছেড়ে দিন এবারের মতো আমায়। তোকে আর ছাড়বো না আমি। অনেকবার সুযোগ দিয়েছি তোকে। মেয়ে মানুষের ভিতরে আসলে অনেক প্যাচ থাকে, সব কিছুকে নেগেটিভ ভাবে। ভালো বললে আর বুঝবি না তুই। এবার তোর হাত কেটে গলায় ঝুলিয়ে দিব আমি। যারাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে নিজের সাথে আরমান। রাগ তার মাথায় ফেটে যাচ্ছে। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে বারবার তার গায়ে হাত তুলছে কেন? কোনো কারণ ছাড়া। আজ একটা শিক্ষা দিয়েই ছাড়বে সে তাকে। যারা দেখে আরমান তাকে মাঠের একটা ছোট্ট ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কলিজা কেঁপে উঠছে তার। এই ঘরে নিয়ে তার হাত কেটে ফেলবে লোকটা। ভয়ে এদিকে সেদিকে তাকাচ্ছে, যদি কাউকে দেখতে পায় তো চিৎকার করবে সে। কিন্তু ভাগ্য খারাপ তার, একটা লোকও তো দূরে থাকা একটা কুকুর অবধি আশেপাশে নেই। এখন সে নিজের উপরই নির্ভর। তাকে এই লোকটার কাছ থেকে যে করে হোক বাঁচতে হবে। আরমান জারাকে নিয়ে এসে থামে ছোট্ট একটা ঘরের সামনে। ঘরের দরজা আটকানো। আরমান যখন ঘরের দরজা খোলায় মনোযোগী হয়, তার সুযোগটাই কাজে লাগায় যারা। আরমানের হাতে জোরে কামড় দিয়ে দাঁত বসিয়ে ফেলেছে। হাতের ব্যথায় জারাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আরমান। হাতের দিকে তাকে দেখে কামড়ের জায়গায়
থেকে রক্ত পড়ছে তার। যারা আরমানের হাত থেকে ছাড়া পেয়ে এক ছুটে চলে আসে গেটের সামনে। আবারও মার দিয়ে গেলে দেখা যাবে তাকে আবারও এই শয়তান লোকটা ধরে ফেলবে। গেটের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে যারা। এদিকে মানুষ দেখা যাচ্ছে, ভয় কিচ্ছু নেই। লোকটা তার কিছু করতে আসলেই জনগণের হাতে মার খাবে সে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আরমানকে উদ্দেশ্য করে বলতে থাকে, শালা বদমাস, আমার হাত কাটবি তুই? তোর হাত কেটে গলায় ঝুলিয়ে দিব এবার আমি। শুনেছি এই মাঠের মালিক এসছে, তার কাছে তোর নামে নালিশ করব আমি। এই মাঠে যেন তোদের মতো লুচ্চা বদমাস লোক আর না ঢুকতে পারে, এই ব্যবস্থাই করব। এই মাঠের মালিককে দিয়ে তোকে জেলের ভাত খাওয়াবো আমি, দেখে নিস। মাঠ থেকে বের হয়ে গেটে লাগানো বোর্ডটা থেকে মাঠের মালিকের নাম্বারটা তুলে নেয় মোবাইলে তাড়াতাড়ি করে। এমার্জেন্সি সমস্যার হলে যেন যোগাযোগ করতে পারে, তাই এই গেটের সামনে মালিকের পরিচয় সহ ফোন নাম্বার দেওয়া ছিল আগে থেকেই, তাই নাম্বার নিতে বেশি সমস্যা হয়নি যারার। বড় বড় পা ফেলে হেঁটে বাড়ি চলে আসে যারা। ভয় এখনও তার, হাত পা কাঁপছে। কাঁধের ব্যাগ সোফায় রেখে ফ্রিজ খুলে ঠান্ডা পানি খেয়ে নেয় যারা। কিছুটা সময় জিরিয়ে নিয়ে চলে আসে নিজের রুমে। ঘামে ভেজা কলেজ ড্রেস নিয়ে ঘুমিয়ে পড়ে সে। জারার কথায় আরমান হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে ঠায় জায়গায়। এই হাফ ইঞ্চি মেয়ে তাকে কি বলে গেল এইসব? তাকে শালা বলে গালি দিল, ভাবা যায় এইসব? এই মেয়েকে তো সে কতই না সহজ সরল ভোলা ভালা সাধু সন্ন্যাসী ভেবেছিল। তাহলে কি এই মেয়েকে এমন সহজ সরল ভেবে ভুল করেছে? হাতের ব্যথায় আর কিছু ভাবতে পারল না সে। হাতে দাঁত বসিয়ে দিয়েছে একেবারে। রক্ত পড়া জায়গাটা নিজের অন্য হাত দিয়ে চেপে ধরে হাঁটা ধরল বাড়ির দিকে। 2 মিনিটের মাথায় পৌঁছেও গেল সে। দুপুরে খাওয়ার জন্য সবাই বারান্দায় বসেই ছিল। আরমান আসলে একসাথে খাবে সবাই, কিন্তু আরমানকে এমন এলোমেলো অবস্থায় দেখে সবাই চমকে ওঠে। আরমানের এক হাত দিয়ে রক্ত পড়ছে। বড় ভাইয়ের এমন অবস্থা দেখে জিনিয়া বসা থেকে উঠে এসে দাঁড়ায়, ভাইয়ের রক্ত মাখা হাত ধরে জিজ্ঞেস করে, ভাইয়া তোমার এমন অবস্থা হলো কিভাবে? হাত থেকে রক্ত পড়ছে কেন তোমার? কিছু হয়নি আমার, ঠিক আছি আমি। ব্যান্ডেজ করার মতো কিছু থাকলে নিয়ে যা। ভাইয়ের কথা মতো চলে যায় ব্যান্ডেজ করার জিনিসপত্রগুলো আনতে জিনিয়া। দোস্ত, তোর এই অবস্থা হলো কি করে? কারোর সাথে ঝামেলা হয়েছিল নাকি? তাহলে আমাদের ফোন দিসনি কেন? ওই বান্দরনি বাচ্চাদের সাথেই পুঁতে রেখে আসতাম। হ্যাঁ ভাইয়া, তুমি একবার আমাদের ফোন করতে পারতে। দেখতো নিজের কি অবস্থা করে এসেছো তুমি। হ্যাঁ, ঝামেলা হয়েছিল। কার সাথে ঝামেলা হয়েছে? তুই চিনি বান্দির বাচ্চাকে? আবার রাগ হচ্ছে খুব। মন চাচ্ছে সব কটাকে মেরে পুঁতে রেখে আসি যারা তোর ওই অবস্থা করেছে। আরমান এবার গম্ভীর কণ্ঠে বলে, চিনি তাকে। তোদের ভাবির সাথে ঝামেলা হয়েছে। এখন কি করবি তোরা? তাকে পুঁতে রেখে আসবি? কবরে পাঠাবি তাকে এখন? আরমানের কথা শুনে রোহান আর জাহেদ দুজনই একসাথে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরমান এতটুকু মেয়ের হাতে মার খেয়ে এসেছে, আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছে যায় তারা। কি বললি তুই? ওই মেয়ের না মানে ভাবির হাতে মার খেয়ে এসেছিস তুই? তার মানে তোমার এই অবস্থা ওই মেয়ে দুর্বল, এই তোমার এই অবস্থা ভাবি করেছে? আরমান ভোতা মুখ করে উত্তর দেয়, একবার বলেছি শুনতে পাসনি নাকি মাইক দিয়ে বলতে হবে এখন? রোহান আর জাহেদ আরমানের ভোতা মুখ দিকে হু হু করে হেসে ফেলে। কি যে আনন্দ লাগছে তাদের, যে তাদের কথায় কথায় প্যাঁচ ধরে অপমান করে সেই মানুষ আজ একটা মেয়ের হাতে মার খেয়ে এসেছে। মানতে হবে আমাদের ভাবির পাওয়ার আছে। ঠিক মানুষকেই আমাদের ভাবি বানিয়েছো তুমি। ভাবিকে ভাবি মানতে আর কোনো অসুবিধা নেই আমাদের। ধন্যবাদ ভাইয়া। ঠিক বলেছিস তুই। আমাদের আরমানকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। একদম ঠিক মানুষে চুজ করেছে সে। একেই বলে রতনের রতন চেনে। বলে আবারও হাসতে লাগলাম। তাদের কথার মাঝে সেখানে এসে উপস্থিত জিনিয়া ঔষধ মলম সব একেবারে নিয়ে চলে এসেছে। রোহান ও জাহেদকে এমন হাসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমরা এমন করে হাসছো কেন? ভাইয়ার এই অবস্থা দেখে তোমাদের হাসি পাচ্ছে? জিনিয়ার কথার কোনো রূপ প্রতিক্রিয়া না দেখিয়ে চলে আসে সেখান থেকে রোহান। রোহানকে এভাবে চলে যেতে দেখে মনে তীব্র ব্যথা অনুভব করে জিনিয়া।
সে তো আজ নিজ থেকে কথা বলতে চেয়েছে তার সাথে, তাহলে এমনভাবে চলে গেল কেন? বুক পিঞ্জরে চিনচিন ব্যথা নিয়ে চোচের কোণে মিথ্যে হাসি নিয়ে বড় ভাইকে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আজ 4 দিন হলো কেউ কারোর সাথে কথা বলে না। তাই তো জিনিয়া নিজের থেকে তার সাথে কথা বলার চেষ্টা করলো ছুতো ধরে, কিন্তু কথার উত্তর না দিয়ে চলে গেল। তার যে কষ্ট হয় লোকটা কি বুঝে না? আচ্ছা, তার সেই দিনের কথা এত কষ্টে পেয়েছে মানুষটা, যেই কারণে এমন করে অবহেলিত পাতায় রেখে দিয়েছে তাকে। এখন এসব নিয়ে ভেবে নিজের ভাবনাকে ধিক্কার জানাচ্ছে জিনিয়া। সে তো আর মানুষটাকে বলেনি তাকে ভালোবাসে। এখন সে তার সাথে কথা বললেই বা কি, আর না বললেই কি? তার দেওয়া অপমানের কারণেই তো এখন রোহান তার সাথে কথা বলে না। তারই তো সব দোষ। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 5:48। কলেজ থেকে এসেই যে দুপুরে ঘুমিয়েছে যারা, সেই ঘুম থেকে মাত্রই উঠে আসলো সে। উঠে ফ্রেশ না হয়ে গোসল সেরে পাতলা সুতি সালোয়ার কামিজ পরে নেয়। ড্রয়িং রুমে এসে কোনো রকমে খাবার চাম কে আবারও রুমে চলে আসে যারা। রুমে এসে 1 থেকে 1.5 ঘন্টা পরে পড়ার টেবিলে সুন্দর করে গুছিয়ে রেখে বিছানায় বসে পড়ে শুয়ে পড়ে যারা। দুপুরে সব ঘটনা কখন বলবে তার 2 বান্ধবীকে, তার জন্য মন আনচান আনচান করছে। তাই ফোন দেয় তার 2 বান্ধবীকে। পিলে চমকে ওঠে দুজনের। না, জানু, তুই ঠিক আছিস তো? লোকটা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? হ্যাঁ জানো, বল, লোকটা তোর কোনো ক্ষতি করেনি তো? আমাদের কাছে কিছু লুকাস না কিন্তু। লোকটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি কামড় দিয়ে পালিয়ে এসেছি। এই শয়তান লোকটার একটা ব্যবস্থা করতে হবে। অনেকবার বেড়েছে লোকটা। ভিনদেশি হয়ে আমাদের গ্রামে বদমাইশি করতে এসেছে, এটাকে একটা শিক্ষা দিতে হবে। আমি মাঠের মালিকের ফোন নাম্বার নিয়ে এসেছি, ভাবছি এই ঘটনাটা জানিয়ে রাখবো একবার। শুনেছি বড় মাঠের মালিক নাকি এখানে এসেছে। ব্যাপারটা জানিয়ে রাখলে মন্দ হয় না। আচ্ছা জানু, তুই তাহলে ফোন করে কথা বলে দেখ কি বলে। কথা বলে আমাদের আবার জানাতে ভুলিস না কিন্তু। রাখছি এখন, আল্লাহ হাফেজ। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছে, ফোন করার সাহস পাচ্ছে না। এত বড় মাপের মানুষ কি তার ফোন ধরবে? ফোন দিবে করেও দিচ্ছে না, কিন্তু বিষয়টা জানানো খুব দরকার। তার মোবাইলটা নিয়ে এবার সাহস করে কল ঢুকিয়ে ফেলে যারা। রিং হচ্ছে। এখন কলটা ধরলেই হয়, কিন্তু কেউ ফোনটা তুলছে না। কয়েকবার রিং হওয়ার পর শুধু রিং হতে হতে কেটে যাচ্ছে পার। এবার বিরক্ত লাগছে যারার। এতবার ফোন দিলে একবারও ধরলে কি ক্ষতি হয়? কলটা রিসিভ করলে কি তা যা যাবে নাকি? মানলো তারা বড়লোক মানুষ, তাই বলে কি ফোনও ধরবে না? আর একবার ফোন দিবে, যদি তো ধরে ভালো, আর নয়তো আর ফোন দিবে না। সে মনে মনে কথাগুলো ভেবে আবারও কল করে। অনেকক্ষণ যাবৎ মোবাইল বাজতে দেখে কপাল কুঁচকে আরমানের। মোবাইলটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। আননোন নাম্বার দেখে আর কল ব্যাক করলো না। হাত থেকে মোবাইলটা রাখতে যাবে, এমন সময় আবারও কল বেজে হচ্ছে। ধরবে না করে ঠিক কী মনে করে যেন কলটা রিসিভ করে। মোবাইলটা কানে ধরে আরমান। মোবাইল কানে ধরতেই ওপাশ থেকে মধুর কণ্ঠে ভেসে আসে মিষ্টি এক সালাম। আসসালামু আলাইকুম। সালামটা শুনে অদ্ভুত এক প্রশান্তি বয়েছে আরমানের মনে। কি মিষ্টি কণ্ঠ মেয়েটার, কিন্তু মেয়েটার কণ্ঠস্বরটা খুব চেনা চেনা ঠেকছে তার কাছে। মেয়েটাকে কেন তাকে হঠাৎ করে ফোন করলো? সে কি এই মেয়েটাকে চিনে? মনের সংশয় দূর করতে আরমান সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করে, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ফোনে থাকা ব্যক্তির কাছ থেকে উত্তর পেয়ে মন শান্ত যারার। সে তো ভেবেছিল তার ফোনই ধরবে না অচেনা নাম্বার দেখে। নিজের মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে বলার জন্য। আমি চিনে ফেললো ফোনে থাকা রমণটিকে। তার 1/2 ইঞ্চি মেয়ে তাকে ফোন করেছে, কিন্তু কেন? সে কি তাকে চিনে ফোন করেছে নাকি? তার ফোন নাম্বার পেল কোথায়? পরক্ষণেই মনে পড়ে দুপুরের ঘটনাগুলো। তখন তাকে তার 1/2 ইঞ্চি মেয়ে থ্রেট দিয়েছিল মাঠের মালিকের কাছে নালিশ দিবে। কিন্তু বোকা নারী, সে তো জানি না সে ঠিক কাকে ফোন দিয়েছে নালিশ করার জন্য। যে ঘরে চুরি করেছে আবার সে ঘরে মালিকের কাছে নালিশ করেছে। বোকা নারী। তাকে না চেনার ভান ধরে। নিজের নরম গলা আর একটু শক্ত করে আরমান সুর ধরল। আমি বললে কি চিনতে পারবো?
নাকি পরিচয় দিতে হবে? লোকটার গলার স্বর হঠাৎ এমন করে শক্ত হয়ে যাওয়ায় কিছুটা আশ্চর্য হয় যারা। হয়তো অপরিচিত বলে বিরক্ত হচ্ছে, এটি স্বাভাবিক। তাই যারা নিজের নরম কণ্ঠ দিয়ে বলে, আমি যারা একটু আপনার সাথে কথা বলার দরকার ছিল।